আজকে আমরা আমাদের ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ বাক্য সম্পূর্ণকরণ বা সেন্টেন্স সম্পূর্ণকরণ। এই কমপ্লিটিং সেন্টেন্সটা তোমাদের পরীক্ষার মধ্যে আসলে কীভাবে থাকবে এটা আমাদের বুঝতে হবে। কমপ্লিটিং সেন্টেন্সটা অর্ধেকটা সেন্টেন্স তোমার দেওয়া থাকবে, বাকি অর্ধেক সেন্টেন্স তোমাকে অবশ্যই পূর্ণ করতে হবে। অবশ্যই এটা অর্থানুসারে এবং সংগতিপূর্ণ সেন্টেন্স দিয়ে। তো এটার জন্য আমাদের কিছু রুলস মাথার মধ্যে রাখতে হবে, কিছু নিয়ম গঠন আমাদের মাথার মধ্যে রাখতে হবে, কারণ এটা নিয়ম ছাড়া অনেকটাই অসম্ভব করা। নিয়মের মধ্যে যেগুলো থাকে এগুলো অবশ্যই নিয়মের ভিতরে তোমাকে করতে হবে, আর নিয়মের মধ্যে যেগুলো না থাকে সেন্টেন্স অনুসারে থাকে সেগুলো তুমি সংগতিপূর্ণভাবেই দিলেই হবে। সেই ক্ষেত্রে আমরা প্রথম যে রুলসটা এটা দেখব যে সৌদের অর্থ হচ্ছে যাতে। সৌদের অর্থ যাতে। তো এটা গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান কুড মে মাই প্লাস ডু ওয়ান প্লাস এক্সটেনশন। তো এই গঠনটা আমাকে কি করতে হবে, এখানে মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস ক্যান কুড মে মাই প্লাস ডু ওয়ান প্লাস এক্সটেনশন। তো এখন আমরা কোনটা ব্যবহার করি? ক্যান এবং মে যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ডিফিনিট টেন্সে থাকে তাহলে ক্যান অথবা মে হবে, আর যদি সেন্টেন্সটা পাস্ট ডিফিনিট টেন্সে থাকে তাহলে কুড অথবা মাইট হবে। আমি আবারও বলছি, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ডিফিনিট টেন্সে থাকে তাহলে ক্যান অথবা মে হবে, যদি সেন্টেন্সটা পাস্ট ডিফিনিট টেন্সে থাকে তাহলে কুড অথবা মাইট হবে। তাহলে সৌদের অর্থ হচ্ছে যাতে, সাবজেক্ট প্লাস ক্যান কুড মে মাইট প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন। যেমন ফর এক্সাম্পল বললাম যে এখানে হি রিডস মোর সো দ্যাট, সে অধিক পড়ে যাতে। তো এখানে আমাকে প্রথমে সেন্টেন্সটা দেখে এটা কোন টেন্স এটা আগে নির্ণয় করতে হবে। সোজা কথা, যেহেতু এখানে এস বাই এস আছে সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি যে ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে আলটিমেটলি এটা কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেই ক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ক্যান অথবা মে হবে। এখন আমরা আগে এটা সংগতিপূর্ণ একটা সেন্টেন্স আমরা মিলিয়ে নিই। হি রিডস মোর সো দ্যাট। তো তুমি তোমার নিজেকে প্রশ্ন করো, তুমি পড়ো কেন? কারণ ভালো রেজাল্ট করার জন্য। আর কেন মানুষ পড়ে হচ্ছে জীবনে উন্নতি করার জন্য। তাহলে আমি এখানে বললাম যে হি রিডস মোর সো দ্যাট, সে অধিক পড়ে যাতে সে কি করতে পারে, পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। সে অধিক পড়ে যাতে সে জিপিএ 5 পেতে পারে। সে অধিক পড়ে যাতে সে জীবনে উন্নতি করতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা একটা সেন্টেন্স এখানে আমরা আগে মিলাই যে সে অধিক পড়ে যাতে সে কি করতে পারে, সে জিপিএ 5 পেতে পারে। তাহলে আমাদের টেন্স অনুসারে যাইতে হবে। হি রিডস মোর সো দ্যাট, সাবজেক্ট হচ্ছে কি হি, এই বসাইলাম হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা বসাই প্রেজেন্ট ডিফিনিট টেন্স, এখান থেকে ক্যান, হি ক্যান। আর পাওয়া ইংরেজি হচ্ছে কি গেট, আর কি পাই জিপিএ 5, তার মানে জিপিএ 5। অথবা হি ক্যান গেট এ প্লাস, যাতে সে জিপিএ 5 পেতে পারে। এখন দেখে তার গঠন অনুসারে মিল হয় কিনা। সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন, এই হচ্ছে এটা। তারপরে আই ওয়ার্ক হার্ড সো দ্যাট, আমি কঠোর পরিশ্রম করেছিলাম বা আমি অনেক কাজ করেছিলাম যাতে কি করতে পারি, আমি জীবনে উন্নতি করতে পারতাম। আমি কঠোর পরিশ্রম করেছিলাম যাতে জীবনে সফল হতে পারতাম, আমি ধনী হতে পারতাম, আমি মিলিয়নিয়ার হতে পারতাম, আমি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারতাম, আমি ভালো চাকরি পেতে পারতাম, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে আই ওয়ার্ক এটা হচ্ছে আমাদের ইডিযুক্ত ফর্ম, সুতরাং এটা হচ্ছে আমাদের B2, যেহেতু আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই সুতরাং এটা B2। তাহলে B2 থাকলে কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কি হয়? কুড অথবা মাইট। তাহলে আই ওয়ার্ক হার্ড সো দ্যাট আই কুড প্রসপার ইন লাইফ, যাতে আমি কি করতে পারতাম, জীবনে উন্নতি করতে পারতাম। এই হচ্ছে কি আমাদের সো দ্যাটের নিয়ম। তাহলে সো দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস ক্যান কুড মে মাইট প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন। এই নিয়ম অনুসারে সংগতিপূর্ণভাবে সেন্টেন্সটা তোমাকে পূর্ণ করতে হবে। এইভাবেই হচ্ছে কমপ্লিট সেন্টেন্স করতে হয়। তারপর 2 নাম্বারটা হচ্ছে সো ডট ডট দ্যাট। এর অর্থ হচ্ছে এতই ডট ডট যে। এই ডট ডটের মানে হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এর গঠন কি?
সাবজেক্ট প্লাস ক্যান নট কুড নট প্লাস বি1 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ক্যান নট কুড নট প্লাস বি1 প্লাস এক্সটেনশন। তাহলে ক্যান নট কখন, যখন সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে, যখন কুড নট তখন কি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। যেমন হি ইজ সো উইক দ্যাট, সে এতই, উইক মানে দুর্বল, দ্যাট মানে যে, তার মানে এতই দুর্বল যে। তাহলে সে এতই দুর্বল যে সে কথা বলতে পারে না, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, সে এতই দুর্বল যে সে নড়াচড়া করতে পারে না, সে এতই দুর্বল যে সে বেশিক্ষণ বসে থাকতে পারে না, সে এতই দুর্বল যে সে দৌড়াতে পারে না, ইত্যাদি ইত্যাদি। এর সাথে সঙ্গতিপূর্ণ যে কোনো সেন্টেন্স তুমি এখানে লিখতে পারবা, যে কোনো একটা সেন্টেন্স তুমি লিখবা। তাহলে হি ইজ সো উইক দ্যাট আমি লিখলাম যে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে কি হবে এখানে, হি ক্যান নট ওয়াক। তাহলে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে কি লিখলাম আমরা ক্যান নট, আর হচ্ছে বি1 হচ্ছে কি ওয়াক, হাঁটা। সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এরকম ভাবে হি ওয়াজ সো ডাল দ্যাট, সে এতই অথর্ব যে, সে এতই বোকা যে, সে এতই মূর্খ যে। তাহলে হি ওয়াজ সো ডাল দ্যাট, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স কি আছে, এখানে ওয়াজ আছে। তাহলে সে এতই বোকা ছিল যে, সে এতই মূর্খ ছিল যে। এখন বাকিটা তোমাকে করতে হবে। হি ওয়াজ সো ডাল দ্যাট, সে এতই বোকা ছিল যে সে ক্ষুদ্র বিষয়টি সে বুঝলো না বা বুঝেনি, সে এতই বোকা ছিল যে সেই নিয়মটা একেবারেই বুঝলো না, সে এতই বোকা ছিল যে সে কোনো কিছু ঠিক মতো বোঝে না। হি ওয়াজ সো ডাল দ্যাট, তাহলে এখানে কি হবে, কুড নট হবে, হি কুড নট আন্ডারস্ট্যান্ড ইট, সেটা একেবারেই বুঝেনি বা বুঝে উঠতে পারেনি। তাহলে এখানে যেহেতু ওয়াজ আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে আমরা কি লাগাইলাম, কুড নট বসাইলাম। তারপর হচ্ছে আমাদের টু ডট ডট টু, এটার অর্থ হচ্ছে তো যে মাঝে একটা অ্যাডজেক্টিভ হবে, তবে এটার গঠনটা হচ্ছে শুধুমাত্র বি1 থাকবে, বি1 প্লাস এক্সটেনশন সঙ্গতিপূর্ণভাবে যদি থাকে সেটা আমরা দিতে পারি। বি1 এর পরে আমাদের অতিরিক্ত কিছু একটা বসাইতে আমরা পারি সঙ্গতিপূর্ণভাবে। যেমন হি ইজ সো পোর টু, হি ইজ টু পোর টু, তাহলে যে টু ডট ডট টু, পোর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে পোর যেহেতু অ্যাডজেক্টিভ, এখন এরপরে কি আছে, টু আছে, আর টু থাকলে কি হয় আমরা জানি বি1। তাহলে হি ইজ টু পোর টু, সে এতই গরিব যে, অর্থ কিন্তু কি হবে, সো ডট ডট দ্যাট এর মতোই হবে। তাহলে সে এতই গরিব যে সে কাপড় কিনতে পারে না, সে এতই গরিব যে সে একটি ভালো মোবাইল কিনতে পারে না, সে এতই গরিব যে সে খেতে পারে না, সে এতই গরিব যে সে তার পড়ালেখার খরচ যোগাতে পারে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে হি ইজ টু পুর টু বাই এ শার্ট, সে একটি শার্ট কিনতে পারে না, সে এতই গরিব। তাহলে টু এর পরে কি আমাদের বি1 বসে, তারপরে এক্সটেনশন আমাদের সঙ্গতিপূর্ণভাবে আমরা কি বসাবো। তাহলে দে আর টু ফুলিশ টু, তারা এতই বোকা, ফুলিশ মানে নির্বোধ, বোকা। দে আর টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড দ্য রুল, তারা এতই বোকা যে এই নিয়মটি তারা একেবারে বুঝে না। তাহলে তারা এতই বোকা যে তারা এই নিয়মটি একেবারেই বুঝে না। এইভাবে কি করতে হবে, আমাদের সঙ্গতিপূর্ণ সেন্টেন্স বসিয়ে তোমাকে কি করতে হবে, এই কমপ্লিটেড সেন্টেন্সগুলো করতে হবে। তবে অবশ্যই আগে আমাকে কি করতে হবে, এই রুলসগুলো তোমার মাথার মধ্যে মুখস্থ রাখতে হবে। আমি রাইট ফর্ম ভার্ব যখন করছি তখনও বলছি যে এই রুলসগুলো তিনটা জিনিসের মধ্যে তোমাদের কাজে লাগবে। একটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, দ্বিতীয় নম্বর হচ্ছে রাইট ফর্ম ভার্ব, তারপরে হচ্ছে তোমার গ্যাপ ফিলিং এ কাজে লাগবে, এবং স্পোকেন ইংলিশে তো অবশ্যই কাজে লাগবে। তো সেক্ষেত্রে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। তো তোমরা যদি মনোযোগ সহকারে পড়ো, আশা করি তোমাদের এই সমস্যাগুলো সমাধান হবে। আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং তোমাদের স্কুলের পাশে থাকো। ধন্যবাদ সবাই।